আসি তবে, আর আমার মেয়েটার দিকে খেয়াল রাখিস। ইনশাআল্লাহ। বাইরে থেকে কুদ্দুস আহমেদ ডাক দিতে আদিবা খান বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। অশ্রুতে দু চোখ টলমল হয়ে আছে ফারিয়ার। শূন্য দেহে টেনে সেও বিদায় নিল। সারাদিন এক ফোঁটা কাজ করতে পারেনি তামান্না। যেটাই করতে যায় সেটাই কেউ না কেউ নিয়ে যায়। এভাবে বসে বসে খেতে কার ভালো লাগে? তবে তার অন্তর শান্ত। কয়টা মেয়ে পায় এমন শ্বশুর বাড়ি? চারিদিকে তখন ঈশার নামাজ দিচ্ছে। সবার সাথে গল্প গুজবে ভালোই সময় কাটছে তামান্নার। কেবল ঝুমুর তার থেকে পালিয়ে বেড়াচ্ছে, চোখে চোখ রাখছে না, কথা বলছে না। তামান্নার পলকহীন দৃষ্টি অস্বস্তিতে ঘিরে ধরে তাকে। আজকের গল্পের আসরেও সে নেই। মিম আর মেহরিমা তালিম করছে। তামান্না নীরব শ্রোতার ন্যায় শুনে যাচ্ছে। শান্ত তাড়া দিয়ে বলল, কয়েকদিন ধরে ঘুম হয় না, চল খেয়ে নিই, বেশি রাত করলে ভালো লাগে না। মিম সায় জানিয়ে বই বন্ধ করলো। তামান্নার দিকে ফিরে বলল, ভাইয়া কি রুমে ভাবি? না, বিকেলে যে বেরিয়েছি এখনো ফেরেনি। তুমি তাহলে ভাইয়ার খাবারটা নিয়ে রুমে যাও, এসো আমি বেড়ে দিচ্ছি। মিম নেমেই হাঁটা ধরল। মেহেরিমাও পিছু পিছু যাওয়ার সময় তামান্না ওর হাত ধরে ফেলল। জিজ্ঞাসা করলো, ঝুমুর কোথায়? মেহেরিমা হাত তুলতে তুলতে বলল, ওরা স্বামীর সাথে কথা বলতে বলতে লাল নীল হলুদ হচ্ছে দেখেছিলাম। তামান্না হতভম্ব হয়ে যায়। মেহেরিমা আর তাকায় না, সোজা চলে যায়। খেয়ে দিয়ে রুমে আসতে আসতে রাত 9টা পার হয়ে গেছে। এরই মধ্যে নীরব চলে এসেছে। খাটের উপর বসে বসে ল্যাপটপে কাজ করছে সে। তামান্নার উপস্থিতি বুঝতে পেরে কিছু বলল না। তামান্না খাবারের প্লেট টেবিলের উপর রেখে নীরবের পাশে এসে খাটের কিনারে ঘেঁষে দাঁড়ায়। খুক খুক করে কেসে নীরবের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। নীরব তাকালো না, ল্যাপটপের স্ক্রিনেই মনোযোগ দিল। তামান্না অত্যাধিক নরম সুরে বলল, দুপুরের পর থেকে আমার অনেক মাথা ব্যথা করছে। তো আপুদের কাছে বলতে লজ্জা লাগছিল। ঔষধ আছে আপনার কাছে? নীরব ঠাস করে উত্তর দিল, না, আর থাকলেও আপনাকে দেব না। অন্তত মাথা ব্যথায় যদি পক পক করা একটু কমে। তামান্না আহত দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কিছুই বলল না। ঘুরে অন্য পাশ দিয়ে নিজের জায়গায় উঠতে উঠতে বলল, টেবিলে খাবার রাখা, ঠান্ডায় গোস্ত তরকারি বসে যাবে। কথা শেষ করেই তামান্না কম্বল টেনে শুয়ে পড়ল। কিন্তু নীরব অবাক চোখে তাকিয়ে রইল। আজ মেয়েটা তার সাথে ঝগড়া করলো না কেন? বিষয়টা ভাবাচ্ছে তাকে। তবু এটাকে তেমন গুরুত্ব দিল না। বাকি কাজটুকু শেষ করে উঠে খাবার খেয়ে নিল। হাত মুখ ধুয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। মাঝখানে এক হাত জায়গা রেখে অন্যদিকে ফিরে শোয়। তামান্না চোখ ছাপিয়ে অশ্রু গড়াচ্ছে। নীরবে তার নাক মুখ বেয়ে বেয়ে টপ টপ করে পড়ছে। মাথা ব্যথার চেয়েও অত্যাধিক পেটে ব্যথা তার। অন্তত মাথা ব্যথা কমলেও হয়তো একটু ঘুম আসতো। আজ অনেক দিন পর একটা কথা ভেসে এলো। এক তরুণের করুণ স্বরে বলা হৃদয় নিংড়ানো কথা। আপনাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, বুঝলেন? আমি কেবল ফুলকে নয়, তার গায়ের কাটাকেও ভালোবেসেছি। তামান্নার বুক কেঁপে উঠল। ভয়ে শিরশির করে উঠল পুরো শরীর। ছটপট করে উঠল সে। সারা মুখে রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেল তার। তার হাত পা ছোড়াছড়িতে নীরব চট করে উঠে বসলো। দ্রুত বাতি জ্বালিয়ে তামান্নার দিকে চেয়ে হা হয়ে গেল। তামান্না কম্বলের ভিতরে নিজেকে পেঁচিয়ে শুধু ছটপট করছে। নীরব হালকা করে তামান্নার হাত ধরে। অস্থির হয়ে বলল, মাথা কি বেশি ব্যথা করছে? তামান্না উত্তর দেয় না, কেবল জোরে টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। সাথে সাথে তার চোখও বড় হয়ে যাচ্ছে। নীরবে বুক কাঁপছে। এমন করছে কেন মেয়েটা? সে এক হাত তামান্নার গালে রাখে, কোমল কণ্ঠে বলে, কোথায় কষ্ট হচ্ছে? উত্তর আসে না কোনো। তামান্নার কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে, কিন্তু পুরো শরীর বরফ ঠান্ডা। নীরব আঁতকে ওঠে, দ্রুত নিজের সাথে জড়িয়ে নেয়। মোবাইল নিয়ে সুরা বাকারা চালিয়ে তামান্নার কানের কাছে ধরে। আলগা বাতাস লেগেছে ভেবে নিজেও চারকুল আয়তল কুশি পরে ফু দেয়। বেশ অনেকক্ষণ পর তামান্না একটু ঠান্ডা হলে নীরব তাকে জায়গা মতন শুয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুধু মাথা ব্যথা নাকি আরও কোনো সমস্যা হচ্ছে? তামান্নার ভাঙা আওয়াজ। পেট ব্যথাও আছে। নীরব থমকে গেল। পরপর নিজেকে কিছুটা ধাতস্থ করে বলল, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরছি। তামান্না খপ করে তার হাত ধরে ফেলল। অনুরোধ করে বলল, যাবেন না? আমার ভয় করছে। নীরব হালকা হাসলো। তামান্নার ওড়নার কোনা দিয়ে কপাল আর গলায় ঘামটুকু মুছে দিয়ে বলল, একটু।
মিনিট 10 পরে এক গ্লাস গরম ধোয়া ওঠা দুধ আর একটা ডিম পোচ করে রুমে ঢুকলো। তামান্না সামনে রেখে তাকে উঠিয়ে বসালো। এখনো কাঁদছে মেয়েটা। নীরব কাটা চামচ দিয়ে ডিম কেটে তামান্নার মুখের সামনে আনে, ইশারাই দেখায় হা করতে। উপচে সে কান্নাটুকু গিলে ফেলে তামান্না। স্বামীর করে এই যত্নটুকু সে কিছুতেই মিস দিবে না। ইচ্ছে না করলেও নীরবের হাতে সবটুকু খাবার শেষ করলো। নীরব এক গ্লাস পানি সমেত 2টো ট্যাবলেট নিয়ে হাজির হয়। তামান্না তাকাতেই উত্তর দিল, একটা মাথা ব্যথার আর আরেকটা নাপা। তামান্না ঔষধ বিনা বাক্যে খেয়ে নেয়। খাওয়া শেষে তামান্নাকে শুইয়ে দিয়ে নিজেও তার গা ঘেঁষে শুয়ে পড়ল। তামান্নার ঝরঝরে মসৃণ চুলগুলোর ফাঁকে ফাঁকে আঙুল চালাচ্ছে সে। কপালের উপরে হালকা হাতে মেসেজ করে দিচ্ছে। তামান্নার নিঃশ্বাস ভারী হয়ে পড়তেই নীরব সরে যেতে নেয়, কিন্তু পারে না। তামান্না এক হাত দিয়ে তাকে আঁকড়ে ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে কম্বল টেনে তার পাশেই ঘুমের দেশে পাড়ি জমায় নীরব। বাইরে শীত মোড়ানো ভোর, রাতের খোলস ছাড়ানো 70 ফোঁটা এক হিমবর্ষী সকাল। রুম জুড়ে উষ্ণতা, হিটার চলছে হয়তো। কাছের মসজিদ থেকে মুয়াজ্জিনের সুরেলার স্বর ভেসে আসছে। অভ্যেস মতো অনেক আগেই তামান্নার ঘুম ভেঙে গেছে। তামান্না গোল গোল চোখে চেয়ে চেয়ে দেখছে নীরবকে। সে তাকে পরম আবেশে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রুমের স্বল্প আলোয় একটি স্নিগ্ধ মায়াবী উজ্জ্বল জ্যোতি ছড়াচ্ছে। হাঁ করে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকলো তামান্না। নীরবের ঘুম জড়ানো ভারী নিঃশ্বাসগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছে। শরতে পরন্ত বিকেলের ন্যায় উৎফুল্ল হয়ে আছে তামান্নার ফর্সা মুখখানি। এক মুঠো সুখ যেন হাতছানি দিয়ে ডাকলো তাকে। ভালো লাগার আবেশে অন্তর শিথিল হয়ে আসলো। নীরব কেমন করে ধরে রেখেছে তাকে, একটু নড়বার জো নেই। তামান্নার ফর্সা মুখটা লজ্জায় রাঙা হয়ে গেল। ঠোঁট জুড়ে খেলা করছে লাজুক হাসি। সে নীরবকে হালকা গলায় ডাকলো। সাথে সাথে চোখ মিলল নীরব। নিজের অবস্থান বুঝতে পেরেই তড়িৎ বেগে উঠে বসে। কিছু সময় চোখ বন্ধ করে রেখে বলল, আসলে কখন যে কথা শেষ করতে দিল না তামান্না, নিজেই বলল, নামাজটা পড়ে আসুন, আজান দিয়েছে। নীরবের দু চোখে তখনও রাজ্যের ঘুম। তামান্নার কথায় সায় জানিয়ে মাথা তোলালো সে। আস্তে করে বলল, আপনার শরীর কেমন? তামান্না মিষ্টি করে হাসলো। উত্তর দিল, আলহামদুলিল্লাহ। নীরব চোখ দুটো খুলে রাখতে পারছে না, বারবার বুঝে আসছে। তামান্না উঠে গিয়ে লাইট জ্বালালো। লাইটের কড়া আলো চোখে পড়তেই বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেললো নীরব। তামান্নার দিকে রাগি রাগি চোখে তাকাতেই তামান্নাও ফের এভাবে তাকালো। কোমরে হাত রেখে বলল, বুইরা বেটা বিয়ের আগে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তাই না? তামান্নার উপর জন্মানো হালকা ভালো লাগার ব্রেশ ফুরুত করে হাওয়া হয়ে গেল নীরবের। দুই ভ্রু গুটিয়ে ছোট্ট চোখে তামান্নাকে পরখ করে বলল, আসছে ইমান হামল। এই কি বললেন? আপনি হাম্বল, তাই না? তাহলে আপনি হাম্বল দাস। হোয়াট? তামান্না বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনার নাম নীরব নানীকে নিষ্ফল রাখা উচিত ছিল। একটা আইকাইমা পুরুষ, ভেজাল ছাড়া কিচ্ছু জানে না। আমি ভাবছি আমার কপাল পোড়ার কারণ কি? আপনার মতো একটা ঝগড়টে আমার কপালে জুটেছে কি করে? জাস্ট বিরক্তিকর। কথা শেষ করে গায়ের উপর থেকে কম্বল সরিয়ে হনহন করে বাথরুমে চলে যায় সে। তামান্না হাসে। মিনিট 5 পরে রুমে আসে নীরব। সারা মুখে বিন্দু বিন্দু পানির ছিটা, কাঁপছে সে। তামান্নার তোয়ালে এগিয়ে দিল। নীরব এক টানে তোয়ালে নিয়ে অন্যদিকে ফিরতেই দেখে তামান্না মিটিমিটি হাসছে। সে কড়া গলায় বলল, হাসছেন কেন? ক্রাশ টাইপের ছেলেদের দেখলে কেমন প্রেম প্রেম লাগে, আর শুধু হাসতে ইচ্ছে করে। নীরব হতভম্ব হয়ে বলল, কি? পাম দিয়েছি। নীরব হতাশার শ্বাস ফেলল। মাথায় টুপি দিতে দিতে বেরিয়ে গেল মসজিদের উদ্দেশ্যে। শান্তরের সবাই গোল মিটিংয়ে বসিয়েছে। এর একটা প্রধান কারণ রয়েছে। শীতকালে গোসল করা নিয়ে নানান বিড়ম্বনা পোহাতে হয়। মগ কেটে কেটে গোসল করতে করতে শীতে জুবুথুবু হয়ে যেতে হয়। তার উপর এখন শৈত্যপ্রবাহ চলছে। এই হিম ঠান্ডায় পুকুরে নেমে এক ডুব দিয়ে উঠলে শীত হাওয়া হয়ে যাবে। এই কথাই রাজি সকলে। বহুদিন ধরে বোনেরা সবাই পুকুরে নেমে আগের মতন মজা করা হয় না। তবে ঝুমুর আছে চিন্তায়। নীরব ভাই বাড়িতে, এখন সে যদি পুকুরে নামে আর কোনোভাবে দেখা হয়ে যায়, তখন সে রয়েছে বলল, নীরব ভাই যে বাড়িতে, আচ্ছা থাক না হয়। সাথে সাথে তামান্না তাকালো ঝুমুরের দিকে, মিষ্টি করে হেসে বলল, তোমার ভাই আজ বাড়িতে নেই ঝুমুর, বিকেলে আমাদের বাড়িতে যাব, এই জন্য টুকটাক কিছু আনতে গিয়েছে। আচ্ছা তাহলে সমস্যা নেই, অলরেডি 12টা বেজে গেছে, চলো এবার।
পুকুর ঘাটে বাঁশ বাঁধা আছে, যেখানে জামা কাপড় রেখে সবাই নিচের সিঁড়িতে গিয়ে বসলো। পানিতে হাত দিয়ে আটকে উঠল। হিম ঠান্ডা পানিতে হাত কাটা যাওয়ার অবস্থা। তাহলে গোসল করবে কিভাবে? সকলের মুখ বিমূঢ় চুপসে গেল। মেহরিমা আবার ঠান্ডাকে ভয় পায় কম। তার কথা হচ্ছে চট করে নেমে ফট করে একটা ডুব দিয়ে উঠে যাবে। এত তামাশের কি আছে? মিম গম্ভীর মুখ করে বলল। চল ফিরে যাই। কথাটা বলে আর পিছু ঘুরতে পারল না সে। এর আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মেহরিমা। মিমের চিল্লানোর আগেই ঝুমুর উচ্চ কণ্ঠে পড়ল, লা হাওলা। তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মিম আর ঝুমুর সমস্বরে চিল্লিয়ে বলল, ডাইনি রে, দাঁড়া তুই। তামান্না বুঝলো এবার তার পালা। সে ভয়ার্ত চেহারায় মেহরিমার দিকে তাকালো। তারপর যেই না অনুনয় করবে, তখনই শান্তা মেহরিমাকে আর তামান্নাকে একসাথে ফেলে দিয়ে নিজে কয়েক লাফে সিঁড়ি বেয়ে উঠে গেল। হাসতে হাসতে বলল, আল্লাহ হাফেজ বাবুই পাখিরা। দাঁত কটমট করে কিছু বলতে গিয়েও বুঝলো তাদের দাঁত এমনিতেই খিচিয়ে আছে। কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছে না। কোনো রকমে 3টা ডুব দিয়ে দ্রুত উঠে পড়লো তারা। পুকুরের পাশে ড্রেস চেঞ্জ করার জন্য পর্দা টানানো আছে, সেখানেই জামা পাল্টাতে পাল্টাতে বলল, তোমাকে আর তোমার জামাইকে যে কি করবো বুবুই কল্পনাও করতে পারবে না। শান্তা মাছি তাড়ানোর ভঙ্গি করলো। হাসতে হাসতে বলল, তোদের আমি ডরাই না, বাই। চোখের পলকে শান্তা উধাও। সে এখন আরাম করে উষ্ণ পানি দিয়ে গোসল করবে। সন্ধ্যার কিছু পরেই ফায়াজ খান ভিলাই আসলো। চোখে মুখে ক্লান্তি তার। বিকেলে ঝুমুরকে মাদ্রাসায় নেওয়ার কথা থাকলেও সময় হয়ে ওঠেনি। বসার ঘরের সবার সাথে কুশলাদি বিনিময় করে রুমে ঢুকলো সে। স্বাভাবিক ভঙ্গিতে ঢুকেও সেকেন্ডের মধ্যে তা অস্বাভাবিক হয়ে গেছে। একটা কালো টি শার্ট আর ঢিলা পাঞ্জাবি পরিহিত ঝুমুরকে দেখে ফায়াজ বেকুব বনে যায়। কিছুক্ষণ আগের ক্লান্তিগুলো কোথাও উধাও হলো। তার বিস্ফোরিত চোখে ঝুমুরকে স্ক্যান করছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো উপরে তুলে ঝুটি করলো ঝুমুর। কোকড়া চুলগুলো ঝুটি করাতে অসম্ভব সুন্দর লাগছে ফায়াজের দৃষ্টিতে। টি শার্টের হাফ হাতের কারণে পুরো হাতটা উন্মুক্ত হয়ে আছে ঝুমুরের। গলায় পেঁচানো কালো জর্জটের ওড়না ঝুলছে। ফায়াজ চোখ গিলে আস্তে করে দরজা মিলিয়ে এগিয়ে যায় ঝুমুরের কাছে। ঝুমুর অভিমান করে মুখ ফেরালো। কথা ছিল বিকেলে, আর এসেছে সন্ধ্যায়। ফায়াজ তার পিছনে দাঁড়ায়। ঝুমুরের খোলা কানে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। পরপর 2 হাত দিয়ে তার পেট জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকিয়ে আয়নায় তাকায়। স্পষ্ট ভেসে আছে এক লজ্জাবতী তরুণীর ফর্সাটে চেহারা। ফায়াজ ঝুমুরের গালের সাথে হালকা ঘষে। আস্তে করে জিজ্ঞাসা করে, হঠাৎ এই সাঁঝ? এখন না মাদ্রাসা যাওয়ার কথা? আর যেতে ইচ্ছে করছে না। তাহলে কি জামাইয়ের মাথা আওলাঝোলা করতে ইচ্ছে করছে? বন্ধ চোখ জোড়া মেলে ঝুমুর। আয়নায় থাকা 2জন সুখী মানুষকে দেখে ফের লজ্জা পায়। 2 জোড়া চোখ একে অন্যতে বিভোর। বলে নিচ্ছে কত শত কথা, ব্যক্ত করছে কত অনুভূতি। ফায়াজ হাসলো, মিহি স্বরে বলল, এতদিন তোমাকে বিয়ে করা নিয়ে একটু আফসোস ছিল না, কিন্তু এখন আফসোস লাগছে। ঘোর লাগা দৃষ্টি গায়েব। ঝুমুর পুরোপুরি ঘুরে ফায়াজের দিকে কড়া গলায় বলল, মানে? 3 পিস পরলে বা শাড়ি পরলে তোমাকে এতটাও পিচ্ছি লাগে না। লম্বা হওয়াতে বোঝাই যায় না, বউ বউ লাগে। আর এখন একটা আদুরে বাবুর মতো লাগছে। আসো তোমাকে আদর দিয়ে দেই। ঝুমুর এক লাফে সরে গেল। চোখ মুখ কুচকে বলল, ডক্টর সাহেব ভালো হয়ে যান। খুব বেশি ভালো হলে বউ থাকবে না। কি বলেন? ফয়েজের মুখ এবার সিরিয়াস হলো। গম্ভীর স্বরে বলল, বউকে আদর না করলে বউ ভাববে আমি ফিটফাট না। ঝুমুর ভ্যাবলার মতন তাকালো। এরপর বিরক্তি হয়ে বলল, রাখেন তো এইসব, চলেন ব্যাডমিন্টন খেলি। বাড়িতে আজ নীরব ভাইয়ারা কেউ নেই, রবিনও নেই, চলুন না প্লিজ। ফয়েজের মনের ভিতরে খুশিতে প্রজাপতির ডানা ঝাপটানো শেষ। কোথায় ভেবেছিল তার বউটা বুঝি তার জন্য এমন আগুন ঝলসানো রূপে সেজে এসেছিল। বেজায় খারাপ হলো তার মন। সারাদিন এতবার কল দিয়েছে ব্যাডমিন্টন খেলার জন্য। ঝুমুর থেমে নেই। র্যাকেট আর শাটল নিয়ে ফায়েজের সামনে আসলো। মিষ্টি হেসে বলল, চলুন না। ফায়াজ নিচের দিকে তাকালো। প্যান্ট শার্ট পরে কেউ ব্যাডমিন্টন খেলে? তবু মেকি হাসলো। হসপিটালে গম্ভীর ভাব ধরে থাকা ডাক্তার যে বইয়ের সামনে মুরগি হয়ে বসে থাকে
সেটা জানলে নির্ঘাত কোনো রুগী আসতো না। ঝুমুর ফায়েজের মুখের সামনে হাত নাড়ল, ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি এত ভাবছেন বলুন তো? চুমু খাবো। ঝুমুর বেক্কলের মতন তাকালো। খাজ বাংলা ভাষায় কেউ এভাবে বলতে পারে? সে ঠাস করে বলল। নাউজুবিল্লাহ। ফায়েজের ভাবান্তর হলো না, মুখভঙ্গি সিরিয়াস তার। ফিসফিস করে বলল, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিতে হয়। ঝুমুর উপর নিচ মাথা দুলিয়ে বলল, তো সারাদিন রোগী দেখেছি, তারপর সেই রাজশাহী শহর থেকে বাইক নিয়ে এখানে আসছি। বউ যদি এর মূল্য পরিশোধ না করে তবে আমি অনশন ধর্মঘট চালাবো। ঝুমুর ফিক করে হেসে ফেলল। ফায়েজ তাকে জড়িয়ে ধরে বলল, এত সুন্দর লাগছে তোমাকে। নজর লাগবে, মাশা আল্লাহ বলেন। মাশাআল্লাহ। ঘড়ির কাঁটায় সময় ছুঁয়েছে রাত 8টা। তামান্নাদের ছাদের উপর কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নীরব, চোখ জোড়া নিবদ্ধ ব্যস্ত সড়কে। ঝুমুরের স্মৃতিগুলো আজও তাকে পোড়ায়। বিয়ের 4টে দিন পার হলেও যেন সে আজও বড্ড একা। ভাবে স্মৃতির অন্তর থেকে যাচ্ছে না নাকি সে, যেতে দিচ্ছে না। খানিক পরেই তামান্না আসে, দুটো ধোয়া ওঠা গরম কফি, পরনে জমিদার গিন্নিদের ন্যায় টকটকে লাল বেনারসি, তার উপর শাল চড়ানো, তবে সাজেনি একটুও। নীরবের পাশে দাঁড়িয়ে সেও রাস্তার দিকে তাকালো, হালকা গলায় বলল, জানেন আমিও আপনার মতো একা। নীরব তাকালো তামান্নার দিকে, কৌতুকের সুরে হাসলো। রেলিংয়ের উপর রাখা একটা কফি মগ তুলে চুমুক বসালো। তামান্না উৎসাহ নিয়ে জানতে চাইলো, কেমন হয়েছে? নীরবের গম্ভীর স্বর। ভালো। তারপর দুজনের মধ্যে আর কোনো কথা নেই। কিছুক্ষণ পর তামান্না বলল, ব্ল্যাক লাইট অন করেন প্লিজ। নীরব বিনা বাক্যে অন করলো। সাথে সাথে চোখ পড়ল টকটকে লাল বেনারসি পরা সুন্দরী রমণীকে। শাড়িতে চিনতে পেরেই নীরবের বক্ষস্থল কেমন লাফিয়ে ছলাৎ ছলাৎ শব্দ করে উঠল। তামান্নার ঠোঁট জুড়ে তখন মৃদু হাসি। সে নীরবের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমাকে ঝুমুরে আম্মুর মতো লাগছে না? নীরবের সারা শরীর শিরশির করে উঠল। মেয়েটা শেষমেশ আলমারি ঘেটে তার অতি প্রিয় একটা জিনিস নিয়ে এসেছে। কেন অতীতগুলো বারবার টেনে হিচড়ে সামনে নিয়ে আসে? এই শাড়িতে যাকে দেখার ইচ্ছে ছিল তাকে আর কোনোভাবেই দেখা হবে না। এই যে এবার 7টা দিন সে আর ঝুমুর একই ছাদের তলায় থেকেও ঝুমুরের ছায়া পর্যন্ত দেখেনি সে। আর কি দেখবে? কখনো না। কঠিন কিছু কথা বলতে গিয়েও থেমে গেল নীরব। রেলিংয়ের উপর আধা খাওয়া কফির মগটা রেখে হনহন করে চলে যায় সে। তামান্না অবাক হলো। সে জানতো এমন কিছুই হবে। নিজের কাপটাতে চুমুক দিতে দিতে হাসল সে। নীরব প্লাস ঝুমুর, নিঝুম। বড্ড সহজ সমীকরণ। আজকেই শাড়িটা পেয়েছে তামান্না, সাথে একটা চিরকুট, যেটা দেখে মিনিট খানিকের জন্য স্তব্ধ হয়ে গেছিল সে। আবারও চিরকুট। কোনো এক তিক্ত স্মৃতি কড়া নেড়েছিল মনে, তবুও খুলছে। পড়ছে এক প্রেমিকের এক পাক্ষিক আবেগ, যেখানে নিজের ভালোবাসার প্রতীক নিঝুম আসবে। একটু খারাপ লাগেনি তামান্না, বরং তার ইচ্ছে মানুষটা যেন দ্রুত স্বাভাবিক হয়, মেনে নেয় যেন বাস্তব তাকে। তামান্নার চিন্তায় ফরন কেটে আবারও ছাদে আসে নীরব। রেলিংয়ের উপর তার মোবাইল রয়ে গেছে, সেটা নিয়েই চলে যাওয়ার সময় তামান্না ডাকে, একটা কথা শুনবেন? নীরব দাঁড়িয়ে পড়ে। তামান্নার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই তার, কিন্তু শুনতে তো পারবে। তামান্না নীরবের সামনে এসে দাঁড়ায়, অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে একটু ঝুঁকে বলল, আপনাকে একটা গল্প শোনাবো। নীরবের উত্তরের অপেক্ষা করে না সে, বিষণ্ণ হেসে বলতে লাগলো, আমাদের বংশে প্রথম আমিই মেয়ে হই। নানার বাড়ি দাদার বাড়ি সব আত্মীয় স্বজনরা আমাকে অনেক ভালোবাসতো। আমরা মধ্যবিত্ত হলেও কখনো আমার কোনো চাহিদা তারা অপূর্ণ রাখেনি। মুখ ফুটে বলতে হয়নি আমার কিছু লাগবে। অতি আদর আহ্লাদে বড় হওয়া আমি, কিন্তু খারাপ পথে যায়নি। অষ্টম শ্রেণী থেকে আমার বোরখা পরা বাধ্যতামূলক ছিল। ক্লাসের সবাই অনেক সময় জঙ্গলি বলে হাসাহাসি করত। দুঃখে অভিমানে আমার মন ভার হয়ে আসতো। আম্মু আব্বুকে বলতাম, কিন্তু তারা এটাকে পাত্তা দেয়নি কখনো। রাগ করে বলতাম, তাহলে জেনারেল লাইনে দিলে কেন, মাদ্রাসায় দিতে। তাদের শুধু আমাকে নিয়ে ভয়, কখনো তারা আমাকে একা স্কুলে কলেজে কোথাও যেতে দেয়নি। আমি ক্লাসে ঢুকলে তারা অন্য অভিভাবকদের সাথে বসে থাকতো, ক্লাস শেষে নিয়ে আসতো বাড়িতে। এভাবেই চলছিল দিন। আমিও অভ্যস্ত হয়ে উঠেছিলাম। জীবনের 18 বসন্ত পার করে আমি যখন ভার্সিটিতে ভর্তির জন্য অপেক্ষা করছি, তখন আব্বু সাহেব জানিয়ে দিলেন, যথেষ্ট পড়ালেখা হয়েছে, আর প্রয়োজন নেই।
লেখাপড়ায় বরাবরই আমি ভালো ছিলাম। বিশ্বাস করবেন না, সেদিন আমি এত কেঁদেছিলাম যে কাঁদতে কাঁদতে মাথা ব্যথা হয়ে জ্বর পর্যন্ত এসেছিল। আব্বু কলেনি, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, জানালো আমাদের বাড়ির পাশের বাড়িতে মুহিবের সাথে আমার বিয়ে। সে হাফেজ, আপাতত একটা মাদ্রাসায় শিক্ষকতা করছে। রুগ্ন আমি তখন অবাক হয়ে আমার বাবাকে দেখছিলাম, কেঁদেছিলাম অনেক। আমি এখন বিয়ে করব না বলে বলে অস্থির হয়ে যাচ্ছিলাম। আব্বু আমার হাত ধরে তার বুকে রাখলেন, ছোট্ট করে বললেন,